সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। টানা বেশ কয়েকদিনের হামলা, পাল্টা হামলা ও উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। এরপর দুই দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন। এর মধ্যে ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা খবর দিয়েছে, পাকিস্তানের হামলায় ভারতের সীমান্ত এলাকায় 10,000-এরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গেছে। হামলায় বিধ্বস্ত হয়েছে শত শত গ্রাম, ঘর ছাড়া হয়েছেন অসংখ্য পরিবার। দৈনিকটি বলেছে, অপারেশন সিঁদুর ও তার পাল্টা পাকিস্তানি হামলায় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর শত শত গ্রাম এখন ধ্বংসস্তূপ। গত কয়েকদিন ধরে স্থানীয় রাজনৈতিক নেতারা এসব এলাকা ঘুরে যা দেখেছেন সেই ছবি মর্মান্তিক। জানা গেছে, সীমান্তবর্তী পুঞ্জ, কুপওয়ারা, বারামুলা ও রাজৌরির গ্রামগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে শোচনীয় অবস্থা জম্মুর পুঞ্জ জেলার। পাকিস্তানি হামলায় এই জেলায় 14 জন নিহত হয়েছেন। ন্যাশনাল কনফারেন্সের পার্লামেন্ট সদস্য আজাজ জান জানান, এই জেলার 90টি পঞ্চায়েতের মধ্যে 60টিতে হাজার হাজার বাড়ি ও ভবন ধ্বংস হয়েছে। এত বড় মাপের হামলা এর আগে এই এলাকায় হয়নি। পুরো এলাকায় একটি বাড়িও দাঁড়িয়ে নেই। ভারতীয় এই এমপি জানান, তিনি ক্ষতিগ্রস্ত এলাকার 40% নিজে ঘুরে দেখেছেন। এলাকাটি ভূকম্পন প্রবণ মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বাড়ির কাঠামোগুলো এতটাই ক্ষতিগ্রস্ত যে কোনো মুহূর্তে একটি মৃদু কম্পনেই ভেঙে পড়তে পারে। এই পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় সরকার ও এই কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক কর্মকর্তাদের কাছে তার আবেদন, বাড়িঘর পুনর্নির্মাণের জন্য ক্ষতিপূরণ দেওয়া হোক। অনেকে ঘরে ফিরতে পারেনি এবং অদূর ভবিষ্যতে একটি ভূমিকম্প হলেই ভয়ঙ্কর বিপদে পড়বেন এলাকাবাসী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ পুঞ্জে এসে সাহায্যের আশ্বাস দিয়েছেন। রাজ্যের পাশাপাশি কেন্দ্রের কাছ থেকেও ক্ষতিপূরণের আশা করছে। এদিকে পাকিস্তানের সামরিক বাহিনীর গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে সীমান্ত এলাকার উরি ও কারনা অঞ্চল। কারনায় 100টিরও বেশি এবং উরিতে 458টি বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। ন্যাশনাল কনফারেন্সের এমপি জাভেদ আহমেদের কথায়, সম্পূর্ণ গুড়িয়ে যাওয়া বাড়ির জন্য 10 লাখ এবং আংশিক ক্ষতিগ্রস্ত বাড়ির জন্য 5 লাখ রুপি ক্ষতিপূরণের আবেদন জানিয়েছে। স্থানীয় তাংদার গ্রামের বাসিন্দা জাহিদ রাশিদ বলেন, গোলাবর্ষণ শুরু হওয়ায় আমরা বাংকারে আশ্রয় নিয়েছিলাম। শেলিং থামার পরে বাইরে এসে দেখি সব বাড়িঘর গুড়িয়ে গেছে। তার মতো অসংখ্য মানুষ এখন আত্মীয় বা প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। এদিকে পাকিস্তানের হামলায় এই বিপুল ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর উপদেষ্টা মাসির আসলাম ওয়ানি। তিনি জানান, দুর্গতদের আর্থিক সাহায্যের চেষ্টা করছে রাজ্য সরকার। তার কথায়, পুনর্বাসন প্রকল্প থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, উত্তেজনা শুরুতে লাগাতার হামলার কথা বললেও পাকিস্তানি হামলায় বিশাল ধ্বংসযজ্ঞের কারণে যুদ্ধবিরতিতে আসতে বাধ্য হয় ভারত। প্রথম দিকে এই ক্ষয়ক্ষতির কথা লুকালেও ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়ার মতো সামরিক সক্ষমতা ও কৌশল ভারতের নেই। পাকিস্তানের পানি আটকানোর চেষ্টা করলে ভারতকে দীর্ঘমেয়াদে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি আশা করি সেই সময়টা যাতে না আসে। তবে সত্যিই যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়, তাহলে ভারতকে দশকের পর দশক ধরে পরিণতি ভোগ করতে হবে। কেউ যেন পাকিস্তানের পানি বন্ধ করার সাহস না করে। 24 কোটিরও বেশি মানুষের পানি কোনোভাবেই বন্ধ করে রাখা যাবে না হুঁশিয়ারি দিয়ে আহমেদ শরীফ চৌধুরী বলেন, পাকিস্তান সেনাবাহিনী একটি পেশাদার সশস্ত্র বাহিনী, যারা তাদের প্রতিশ্রুতি মেনে চলে এবং রাজনৈতিক সরকারের নির্দেশনা ও তাদের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করে। যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের অবস্থান প্রসঙ্গে ISPR প্রধান বলেন, পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধবিরতি মেনে চলবে এবং উভয় পক্ষের মধ্যে যোগাযোগের ক্ষেত্র আস্থা তৈরির ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও তিনি যুদ্ধবিরতির মেয়াদ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পমন্ত্রী মোহাম্মদ রাজা হায়াত বলেছেন, ইসলামাবাদ কখনো দখলদার ইসরায়েলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না। সৌদি আরবে ইসরায়েল সরকারের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার পরিকল্পনা সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় কথা বলেন তিনি। রাজা হায়াত বলেন, পাকিস্তানে ভারতের সাম্প্রতিক হামলার সঙ্গে ইসরায়েল জড়িত এবং আমাদের অবস্থান দৃঢ় যে পাকিস্তান কখনো ইসরায়েলি শাসক গোষ্ঠীকে স্বীকৃতি দেবে না। একই সঙ্গে পাকিস্তানের জনগণ, সরকার ও সশস্ত্র বাহিনী কাশ্মীরের জনগণের সমর্থন থেকে কখনো পিছপা হবে না বলেও উল্লেখ করেন তিনি। পাকিস্তানের এই মন্ত্রী জোর দিয়ে বলেন,
আমরা জানি ইসরায়েল সরকার কিছু দেশের যোগসাজশে ইসলামাবাদের ক্ষতি করতে চাইছে। পাকিস্তানের জনগণ তাদের সব অপচেষ্টা প্রতিহত করবে। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে ফ্লাইট আবার চালু করার বিরুদ্ধে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে কঠোরভাবে সতর্ক করে ইয়েমেন বলেছে, এ ধরনের যে কোনো পদক্ষেপ ইয়েমেনের সশস্ত্র বাহিনীর জারি করা সতর্কতার লঙ্ঘন বলে বিবেচিত হবে। আল মাইদিনের সঙ্গে একান্ত আলাপকালে ইয়েমেনের উচ্চ পদস্থ এক সূত্র জানিয়েছে, ইসরায়েলি বিমানবন্দরটির রুট আবার চালু করতে চাওয়া কোম্পানিগুলোর গন্তব্য পরিবর্তন করা উচিত এবং ইয়েমেনি সেনাবাহিনীর সতর্ক বার্তায় মনোযোগ দেওয়া উচিত। তিনি জোর দিয়ে বলেন, ইয়েমেনি বাহিনী শুধু বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে নয়, বরং পুরো ইসরায়েলের আকাশপথ অবরোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ওই সূত্রের ভাষ্য, বেন গুরিয়ন ও দখলদার বাহিনীর আকাশসীমায় ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বেশ দৃঢ়তা ও তীব্রতার সঙ্গে নিয়মিতভাবে চলবে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ও জনগণ কোনো মনস্তাত্ত্বিক যুদ্ধ বা হুমকিতে দমে যাবে না। চাপ দেওয়া কিংবা নিরুৎসাহিত করার কারণে তাদের সংকল্প আরও দৃঢ় হবে। আল জাজিরা জানিয়েছে, রোববার ভোর থেকে সন্ধ্যার মধ্যে 151 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, 69 জনই নিহত হয়েছেন উপত্যকার উত্তরাঞ্চলে। সেখানে দখলদার বাহিনী সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছে। আল জাজিরা বলেছে, ইসরায়েলি অবরোধ ও টানা হামলার কারণে গাজার অধিকাংশ হাসপাতালই কার্যক্ষমতার বাইরে। রোববার উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলার কারণে অন্যতম বৃহত্তম ইন্দোনেশিয়ান হাসপাতাল সেবা কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। অন্যদিকে তীব্র খাদ্য সংকটে ভুগছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি অবরোধের কারণে উপত্যকা জুড়ে খাদ্য, পানি, ওষুধ সবকিছুরই চরম ঘাটতি দেখা দিয়েছে। মন্ত্রণালয় জানায়, উত্তরাঞ্চলের সব হাসপাতাল এখন কার্যকর বন্ধ। এদিকে কাতারের দোহায় যুদ্ধবিরতি আলোচনায় বসেছে ইসরায়েল ও হামাস। তবে সেখানে হামাস নেতা ওসামা হামদান জানান, আলোচনায় এমন কিছু প্রস্তাব এসেছে যা তাদের জন্য অগ্রহণযোগ্য। অস্ত্র পরিত্যাগ এবং গাজা থেকে নির্বাসনের শর্তে রাজি নন তারা। এর আগে নেতানিয়াহু প্রশাসন বলেছে, যুদ্ধ বন্ধ করতে হলে হামাসকে অস্ত্র ছাড়তে হবে এবং গাজা থেকে চলে যেতে হবে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। তার দেহে প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে। রোববার তার দফতর এক বিবৃতিতে বলেছে, পরীক্ষা নিরীক্ষায় তার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছে, যা তার শরীরের হাড়ে ছড়িয়ে পড়েছে। বিবৃতিতে জো বাইডেনের দফতর ক্যান্সার শনাক্ত হওয়ার ব্যাপারে বিস্তারিত জানিয়ে বলেছে, গত সপ্তাহে বাইডেনের পেশাবের সমস্যা বেড়ে যায়। তখন পরীক্ষা নিরীক্ষায় তার প্রোস্টেটে নতুন একটি গুটি ধরা পড়ে। পরে শুক্রবার চিকিৎসকরা নিশ্চিত করেন তিনি প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত। ক্যান্সারটি বেশ আক্রমণাত্মক হলেও চিকিৎসকরা জানান, হরমোন সংবেদনশীল হওয়ায় এর চিকিৎসা সম্ভব। প্রেসিডেন্ট এবং তার পরিবার চিকিৎসকদের সঙ্গে বসে বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন। বাইডেনের কার্যালয়ের মুখপাত্র জানিয়েছেন, তারা এই বিবৃতির বাইরে আর কোনো মন্তব্য করবেন না। এক দশকেরও বেশি সময় পর ইরানি হজ যাত্রীদের জন্য ফ্লাইট চালু করেছে একটি সৌদি বিমান সংস্থা। এটি ইরান সৌদি আরবের উষ্ণ সম্পর্কের আরেকটি স্পষ্ট লঙ্ঘন। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছে, তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে ইরানি হজ যাত্রীদের জন্য ফ্লাইট চালু করেছে ফ্লাইনাস এয়ারলাইন্স। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও জানান, ইরানের মাশহাদ শহর থেকেও ফ্লাইট চালু করবে ফ্লাইনাস। এর ফলে এবার ইরান থেকে 35,000-এর বেশি হজ যাত্রী সৌদি আরব যেতে পারবেন। ফ্লাইনাস হল সৌদি আরব ভিত্তিক একটি সাশ্রয়ী এয়ারলাইন্স। এটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করে। তবে ইরানে তাদের ফ্লাইটগুলো বাণিজ্যিক নয়, শুধুমাত্র হজ যাত্রীদের জন্য নির্ধারিত। ইরান ও সৌদি আরব 2023 সালের মার্চে চীনের মধ্যস্থতায় একটি আকস্মিক চুক্তির মাধ্যমে 7 বছর পর কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করে। এরপর থেকে দেশ দুটির সম্পর্ক উন্নয়নে গতি আনে। কূটনৈতিক দূত বিনিময় করে, পররাষ্ট্রমন্ত্রীদের সফর হয় এবং নভেম্বরে গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে আয়োজিত আরব ইসলামিক সম্মেলনে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি 2 দশকের মধ্যে প্রথমবার সৌদি সফর করেন। ডিসেম্বরে ইরান এয়ার মাশহাদ এবং সৌদি আরবের দাম্মাম রুটে ফ্লাইট পুনরায় চালু করে। গত মাসে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আকস্মিকভাবে ইরান সফর করেন এবং বিরল এই সফরে তিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে সাক্ষাৎ করেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।